নমস্কার। লোককৃষ্টির 32তম জন্মদিন মানে 31-এর পূর্তি অনুষ্ঠান আমরা এখনই শুরু করছি। আমাদের অনুষ্ঠান চলবে আগামী 3 দিন। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই এটুকুই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ। আচ্ছা, কেমন হয় বলুন তো? কাল থেকে যদি করোনা আমাদের এখান থেকে পালিয়ে যায়, হ্যাঁ, সমস্ত বিধিনিষেধ উঠে গেল, কোনো লকডাউন নেই, কোনো কিছু নেই, মানুষজন রাস্তাঘাটে বেরিয়ে পড়েছে, আমরা সকলে মিলে মানে ফ্রিলি মেলামেশা করছি, না আমরা নাটক করছি, আপনারা নাটক যে দেখছেন, মনে করুন না আপনারা সব নাটক দেখতে গেছেন হলে, হ্যাঁ, ফার্স্ট বেল, সেকেন্ড বেল, থার্ড বেল, মঞ্চ অন্ধকার হয়ে গেল, টাইটেল মিউজিকের সঙ্গে আস্তে 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 কার্টেন উঠছে, মঞ্চের ওপর নাটক শুরু হচ্ছে, আমরা সেখানে নাটক করছি, আপনারা দর্শক আসনে বসে নাটক উপভোগ করছেন। এটা অদ্ভুত মানে একটা মেলবন্ধন। হ্যাঁ, এরকমটাই কিন্তু হবে এরকমটা। তবে তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, আর কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে আমাদের জন্মদিনটা তার অপেক্ষা করছি। জন্মদিন হচ্ছে আগামী 15ই সেপ্টেম্বর। আমরা 31 বছর পূর্ণ করে আমাদের 32 বছরের পথ চলা শুরু করি। কিন্তু আর প্রতি বছরের মতো আমরা যেরকম 3 দিন ধরে সবাইকে আপনাদের ডেকে এনে একটা উৎসব করি, সেটা এবছর করতে পারছি না এই বিধিনিষেধের কারণে। তাই এই মাধ্যমেই আমরা আপনাদের কাছে পৌঁছবার চেষ্টা করছি। আমরা আমাদের বিগত 10 বছরের 8টি নাটককে বেছে নেব, তার টুকরো টুকরো অংশ আপনাদের সামনে পরিবেশন করব, তার কিছু গান, তার কিছু ছবি, তার পেছনকার মজার গল্প, এগুলো আপনাদের সামনে প্লেস করব। প্রথমে আমরা যাচ্ছি 2012-এ আমাদের নাটক বিলি। স্বামী বিবেকানন্দের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে এই নাটকটি আমরা নির্মাণ করেছিলাম এবং নাটকটি রচনা করেছিলেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। মুখ্য ভূমিকা অভিনয় করেছিলেন দেবশঙ্কর হালদার। আমরা ভারতবর্ষের সমস্ত প্রদেশে প্রায় এই নাটকটি নিয়ে গিয়েছিলাম, বিদেশেও ডাকে ছিল, কিন্তু আমাদের এত কাস্ট অ্যান্ড ক্রু বেশি, বাজেট কনস্ট্রেন্ট আটকে গেল, ফলত আমরা ভারতের মধ্যে সীমাবদ্ধ থেকে গেলাম। হ্যাঁ, আমরা কিন্তু বিবেকানন্দের প্রতি প্রস্তাবিত ভক্তি নিয়ে নাটকটি নির্মাণ করিনি, বরং প্রস্থের পর প্রস্থ করে আমরা বিবেকানন্দের জীবনের সারা সাক্ষী খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলাম। নাটকটি অসম্ভব জনপ্রিয় হয়েছিল। আমরা এখন চলে যাই এই নাটকের কিছু অংশে এবং তারপর যাব তার পরবর্তী নাটকে। এখন বিলি। সকল ধর্মকে সত্য সহ্যই করি না, সকল ধর্মকে সত্য বলে বিশ্বাস করি। ধর্ম মহাসভা লইয়া কে মাথা ঘামায়? এখানে আমার রক্ত মাংস স্বরূপ জনসাধারণ দিন দিন ডুবিতেছে, তাহার খবর কে লয়? তুমি সেই পুরাতন ঋষি নারায়ণ জগৎগুরু। আমি ঠিকই পড়ি, তা বলে ভুল আর মারে। আমি চাই ভুল পড়িনি, ঠিক পড়েছি, আরো মারে। অন্যায় করেছি মা। লন্ডন আমার সঙ্গে আমার প্রথম সামনাসামনি দেখা হয় 1895 নভেম্বর মাসের এক শীতল অপরাহ্নে। আর যদি মানুষ স্বপ্ন দেখে, সমাজ বদলের স্বপ্ন, রাজনৈতিক নীতিবোধের স্বপ্ন, প্রেমিক প্রেমিকার গাঢ় ভালোবাসার স্বপ্ন, তবে সে স্বপ্ন আনন্দময় হোক। বরং ভাবো ঈশ্বর নাই, তুমি রয়েছ আর তোমার স্বদেশবাসী। বৈদান্তিক হয়ে পৃথিবীকে মায়া না ভেবে নর্দমা সাফাই করো, রুগীকে পথ্য দাও, সুস্থ সমাজের জন্য আন্দোলন করো। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা। জয় বিবেকানন্দ, সন্ন্যাসীবীর তুমি কৈরিকধারী। জয় তরুণ যোগী শ্রীরামকৃষ্ণের, জয় তরুণ যোগী শ্রীরামকৃষ্ণের মন্ত্র সহায়কারী। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ।
ভারতে জাগালে নববে, মুছিয়ে দিতে ধর্মের ভেদ। নতুন ভারতে জাগালে নববে, মুছিয়ে দিতে ধর্মের ভেদ। জীবে ঈশ্বরে অভেদ আত্মা, জীবে ঈশ্বরে অভেদ আত্মা, জানালে তুমি উচ্চারি। জয় বিবেকানন্দ, সন্ন্যাসীর তুমি গৈরিকধারী। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ। আপনারা দেখলেন লোককৃষ্টির ক্লাসিক প্রযোজনা বিলের একটু একটু অংশ। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রযোজনা চিরন্তনী, যার নির্দেশনার দায়িত্বে ছিলেন মোনালিসা। ওভার টু মোনালিসা। নমস্কার। লোককৃষ্টির জন্মদিনে বা জন্মদিন উপলক্ষে আমরা যে ঘরে বসেও থিয়েটার চর্চাটা যাপনটা করতে পারছি, এটাই আমার কাছে একটা খুব বড় একটা উদ্যোগ। আমি খুব হোপফুল যে সংখ্যাটা তৈরি হয়েছে যে থিয়েটার কি করে বাঁচবে, থিয়েটার কি এই সমস্যাটার ঊর্ধ্বে উঠতে পারবে কি না। হয়তো মাধ্যম পাল্টে গেছে, ধরন হয়তো পাল্টে গেছে, কিন্তু চর্চাটা চলছে। চিরন্তনীর ক্ষেত্রে বলতে গেলে একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে যে একটা খুব মজার ঘটনা বলি। সেটা হচ্ছে যে আমি বিভিন্ন রকমের ডিজিটাল থিয়েটারের কাজ করছি, এখন বিভিন্ন কনসেপ্ট নিয়ে করছি। খুব শিগগিরই আমার একটা প্রজেক্ট রিলিজও করছে ডিজিটালি থিয়েটারের। তো কালকে তারই একটা প্রমোশন করতে গিয়ে একটা ট্রেলার মতন বানিয়েছিলাম। তো তাতে আমার গলায় গান, আমি একটা গান গেয়েছিলাম, আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। তো হঠাৎ করে দেখি আমার ফেসবুক আমাকে নোটিফিকেশন পাঠাচ্ছে যে আমরা এই ভিডিওটাকে মিউট করে দিচ্ছি, এবং কেননা এটা কপিরাইটেড, এটা নাকি একজন গায়িকার গাওয়া গান, যেটা একটা সিনেমাতে ব্যবহৃত হয়েছে। তো একটা অদ্ভুত মজার বিষয় যেটা হচ্ছে, হ্যাঁ গানটা আমার গাওয়া নিঃসন্দেহে, সেটা তো অন্য বিষয়, কিন্তু চিরন্তনের জায়গাটা আসলে জার্নিটা ওখান থেকেই। মানে রবীন্দ্রনাথ খালি মানে সেন্টিমেন্ট, আবেগ সে তো বটে, ঠিক আছে, মানে রবীন্দ্রনাথ বোধহয় একটা জীবন চর্চা, রবীন্দ্রনাথ একটা বিশ্বাস, রবীন্দ্রনাথ একটা আদর্শ, ইডিওলজি আমার কাছে। রবীন্দ্রনাথ একটা প্রোটেস্ট, এবং চিরকালীন। আমরা জানি যে চিরকালীন কিছু হয় না, কিন্তু উনি চিরকালীন, যে কারণে চিরন্তনী এমন একটা চরিত্র যে আসলে আমাদের ভেতরেই আছে, আমাদের ভেতরেই আছে। এবং সে প্রতিটা মুহূর্তে অবচেতনে, বা আমরা আমাদের অবচেতনের প্রত্যেকটা মুহূর্তে রবীন্দ্রনাথের ফিলোসফি, তার চরিত্র, তার আদর্শ, এই সমস্ত কিছুকে প্রত্যেকটা মুহূর্তে আমাদের সময় দাঁড়িয়ে আমরা বাস্তবায়িত হচ্ছে সেটা দেখতে দেখতে যাচ্ছি। সেই জায়গাটায় মূলত চিরন্তনী নাটকটা। মানে রবীন্দ্রনাথ চণ্ডালিকা লিখে গেছেন, সে কত, মানে এখন যখন রোহিত ভেমিউল্লা বা বিভিন্ন রকমের এই
দলিতদের নিয়ে যে একটা অদ্ভুত একটা অপারেশন, মধুকর ঘাটকে, রোহিত ভ্যামিউল্লা, এই শব্দগুলো যখন উঠে আসে তখন মনে পড়ে যায়, ওকে ছুঁয়ো না ছি, ও যে চণ্ডালী মেরেছি, যেখানে ওই যে মানব আমি সেই মানব তুমি কন্যা। তেমনি যখন খাপ পঞ্চায়েত বসে, বিভিন্ন রকমের কেন উঁচু নিচু জাতের দুটো ছেলে মেয়ে ভালোবেসেছে একে অন্যকে, তখন যেন মনে পড়ে যায় ভানুসিংহের পদাবলীর সেই কলঙ্কিত কৃষ্ণ এবং রাধার প্রেম, যাদের অভিশাপটা হয়, তারপরে কি হয় আমরা জানি না। এই সময় এসে এরকম কৃষ্ণ এবং রাধা তারা হয়তো খাপ পঞ্চায়েতে আদেশে তারা হয়তো গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। আবার এই আমাদের মনের ভেতরেই যে না, এই সময়ের ঊর্ধ্বে যেতে হবে, এই সময়ের সাথে মুখোমুখি হতে হবে, উত্তরণ ঘটাতে হবে, তা হয় হচ্ছে যেন আমাদের ভেতরেই রঞ্জন তো আসলে একটা ইডিওলজি, রঞ্জন তো আসলে একটা দর্শন, রঞ্জন একটা বিপ্লব, রঞ্জন একটা প্রতিরোধ, একটা ভাষা, প্রতিবাদের ভাষা। রঞ্জন হচ্ছে তথাকথিত অচলায়তনের নিপীড়নকে ভেঙে বেরিয়ে আসা একটা দর্শন, একটা ফিলোসফি। তা আমাদের ভেতরে সেই রঞ্জনকে আমরা বোধ করি, যেন মনে হয় কোনো এক নন্দিনী তার রঞ্জনকে আমাদের ভেতর থেকে ডাকছে। এইভাবে রবীন্দ্রনাথকে খুঁজে চলা আর কি চিরন্তনী নাটকটা। তাই এই সময় দাঁড়িয়ে কোথায় কোথায় রবীন্দ্রনাথের চরিত্ররা কীরকম আজকের সময়ের হয়, রোহিত ভেমিউল্লা বা মুক্তারন মাই বা মালালা ইউসুফজাই বা গৌরী লঙ্কেশ, বিভিন্ন চরিত্রর মধ্যে কীরকম মিলেমিশে যাচ্ছেন, তারই একটি উদ্যোগ, একটি প্রচেষ্টা চিরন্তন। আমি একদিনও না দেখিলাম তারে, বাড়ির কাছে আরিশনগর, একঘর পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। চিরন্তনীর পর এবার আপনাদের সামনে যে নাটকটি নিয়ে আসব সেটির নাম হচ্ছে রমকম। এটিও রচনা করেছিলেন উজ্জ্বল চট্টোপাধ্যায়, মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দেবশঙ্কর হালদার, এবং একটু আগে আপনাদের সামনে চিরন্তনীর নির্দেশিকা হিসেবে যিনি এসেছিলেন সে মোনালিসা। এতে চরিত্র সংখ্যা খুব কম ছিল। একটি ওসিডি আক্রান্ত মধ্যবয়স্ক লেখক বা নাট্যকার যাই বলুন না কেন, তার জীবনে নানা রকম সমস্ত কমপ্লিকেশনস ছিল। তো সেই মানুষটি মুখোমুখি হয়েছিলেন একটি সবহারা ওই রকমই একটি মধ্যবয়স্ক মহিলার সঙ্গে। কীভাবে তাদের মধ্যে অদ্ভুতভাবে বোঝাপড়া তৈরি হয় এবং আলটিমেটলি রোম্যান্টিক এন্ডে পরিণত হয়। দ্যাট ইজ রোম্যান্টিক এন্ড মিনস রমকম, রোম্যান্টিক কমেডি। তো এইটা নিয়েই ছিল মজার গল্প, একটা খুব স্মার্ট এবং মিষ্টি উপস্থাপন। তো এই নাটকটি করতে গিয়ে এখানে একটা অদ্ভুত একটা মজার গল্প ছিল। আমি ভেবেছিলাম নাটকটির শেষ দৃশ্যটা আর মঞ্চে হবে না, পর্দার পেছনে অভিনীত হবে। এবং সেই দৃশ্যটা কি হবে,
যে নায়ক এবং নায়িকা তারা ঘোড়ার গাড়িতে চেপে গান গাইতে গাইতে যাচ্ছে। তো সেই জন্যে আমরা শীতের সকালে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে ক্যামেরা ট্যামেরা নিয়ে সকলে মিলে হাজির হয়ে গেলাম। খুব সুন্দর করে শ্যুট করলাম। গানটি ছিল তুমি আকাশ এখন যদি হতে, সেই 80-তে আশিওয়ালা ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায় এবং রুমা গুহ ঠাকুরতা যে গানটি গেয়েছিলেন সেই মজার গানটি নিয়ে পিরু ভট্টাচার্য এটা সুর করেছিল। তো আমরা খুব সুন্দর করে সেটার শুটিং করলাম। কি বলবো, কপালের নাম, মানে একেবারে ন্যাশে খবরে হয়ে গেলাম টেকনিক্যালি ব্যাপারটাকে প্রডিউস করতে। কি জানেন, যখন লাস্ট সিনে কার্টেন আসবে এবং আমরা পুরো এখান থেকে মঞ্চ থেকে আমাদের প্রজেক্টারে গিয়ে পড়বে পেছনে পর্দার ওপরে, সে পর্দাই আর না। তো এমন ঘটনা ঘটলো, আমরা আর করবই না, যা এইভাবে আর শেষই করবো না, ফেলে দিলাম আমাদের অত সুন্দর শ্যুট করা দৃশ্যকে, ফেলে দিলাম। দিয়ে আবার ভাবনা শুরু করলাম কিভাবে শেষ করা যায়। এবং এখন যেটা দাঁড়ালো অনেকগুলো পরিবর্তন করতে করতে, সেটা খুব মিষ্টি একটা নাটক। আমরা এরপরে কিন্তু আমরা যাব সেই রমকমের ঘটনা। আপনারা দেখুন রমকম। চন্দ্রকান্ত, আমি অশান্ত। চন্দ্রকান্ত, আমি অশান্ত। কি প্রশান্তি লাগছে। আসছে, সে আসছে, সে আসছে। একাপনা আমার ঘুচে যাবে। আসছে যে আমার, আসছে যে রে, আসছে মনের মানুষ ছিল যে দূরে। আসবে না সে তো আসবে না রে, আসবে না সে ঢপ মেরেছে রে। মনের ভেতর উথাল পাতাল কেন করে, এই রোগেতে আগে মানুষ মরেছে রে। ঠেকাবো না, আমি ঠেকাবো না। একাপনা এবার ঘুচে যাবে। আমার ভাল লাগে না। একাপনা আমারও ভাল লাগে না। চুঙ্কুমালা 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 মনা মনা মামা মামা চুঙ্কুমালা টা। আপনারা দেখলেন রমকম নাটকের কিছু অংশ। আর এই নাটকটি দেখানোর সঙ্গে সঙ্গে আমাদের প্রথম দিনের অনুষ্ঠান শেষ করছি। আমাদের 3টি নাটক দেখানোর কথা ছিল, আগে 3টি দেখালাম। সঙ্গে ছোট্ট একটা প্রশ্ন রাখছি, রমকম নাটকে যে গানটি আপনারা শুনলেন যার কণ্ঠে, সেটি কার কণ্ঠ বলতে পারেন? নিশ্চয়ই পারেন। আমি শুধু আমার তরফ থেকে এইটুকু বলে দিতে পারি যে তিনি আপনাদের অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত পছন্দের একজন মানুষ। যদি আপনারা বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তার নামটি দেবেন। আর যদি নাও দেন, আমরা কাল অথবা পরশু যে কোনো এক সময় বলে দেবো যে কে এই গানটি গেয়েছে। দ্বৈত কণ্ঠে, দুটি কণ্ঠই কিন্তু তার, এবং তার ক্রেডিটটা হচ্ছে পিরু ভট্টাচার্যের, যিনি এই মিউজিকটি করেছেন। তিনি এইভাবে নির্মাণ করেছেন। তো আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল রাত 8টায়। সঙ্গে থাকুন আমাদের, সঙ্গে থাকুন নাটকের। ভালো থাকবেন।